ইয়েমেনের বাবাব মালদ্বীপে হুথিদের হামলায় নিহত ৬। ইরানের কার্গো জাহাজে মার্কিন হামলা, তেহরানের সাথে ভালো আলোচনার দাবি ট্রাম্পের। কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়ালো ২৫০, নিখোঁজ প্রায় ৩,০০০। সাহায্যে এগিয়ে এলো প্রতিবেশী ভেনেজুয়েলা। গাজা রুটম্যাপ বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে নেতানিয়াহু। অভিযোগ জ্যারেড কুশনারের। পশ্চিম তীরে ফিলিস্তিনি বাড়ি গুঁড়িয়ে দিল ইসরায়েল। সবাইকে আমন্ত্রণ স্টার ওয়ার্ল্ডে। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাবাল মালদ্বীপে আবারও হামলা। এতে নিহত হয়েছেন ৪ নাবিক সহ অন্তত ৬ জন। আর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপেক্ষা করায় ওমান উপসাগরে একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করেছে মার্কিন সেনারা। একই সময়ে হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে হরমুজ এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। এই উত্তেজনার মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। ইয়েমেনের উপকূলে আগুনে জ্বলছে কার্গো জাহাজ তিহামা। হরমুজে উত্তেজনার মধ্যে আক্রান্ত হলো জ্বালানি বাণিজ্যের আরও একটি গুরুত্বপূর্ণ জলপথ। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয়ের দাবি, হুথিদের ছোড়া ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে জাহাজটিতে আগুন ধরে যায়। নিহত হন ৩ পাকিস্তানি ও ১ ইন্দোনেশীয় ক্রু। পরে দেশটির সরকার জানায়, হামলায় অন্তত ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। উদ্ধার কাজের সময়ও আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে কোস্টগার্ড। ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাম্ব্রের অভিযোগ, হামলার পেছনে হুতিরা, তবে দায় স্বীকার করেনি গোষ্ঠীটি। একই সময় সেন্টকম জানিয়েছে, মার্কিন নৌ অবরোধ অমান্য করায় ওমান উপসাগরে একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র শর্ত মেনে না নিলে হরমুজ খুলবে না বলে জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে ইরান ও পুরো অঞ্চলের পরিস্থিতির অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না। তেহরানের এই হুঁশিয়ারির বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হরমুজের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে। আমি ইরানকে বিশ্বাস করি না। হরমুজ প্রণালীর উপর এখন আমাদের পুরো নিয়ন্ত্রণ রয়েছে। নিয়ন্ত্রণ তাদের হাতে নেই, আমরাই নিয়ন্ত্রণ করছি। এছাড়া সম্ভাব্য ইরানি হত্যা চেষ্টার আশঙ্কায় গত মাসে তুরস্ক থেকে ফেরার পথে বিমান বদলের কথা স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। আসলে আমি যে বিমানে উড়েছি সেটিই হয়তো বেশি ঝুঁকিতে ছিল। আমার মনে হয় আমিই বেশি ঝুঁকিতে ছিলাম। এদিকে উত্তেজনা প্রশমনে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তেহরানে তিনি বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে। পরে দুই দেশের কর্মকর্তারাও আলোচনায় বসেন। পাকিস্তানের দাবি, উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। ইফফাত ইরা, স্টার নিউজ। কলম্বিয়ার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ ২,৭০০ মানুষ। ধ্বংসস্তূপে আটকা পড়াদের প্রাণ বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে সেনাবাহিনী। সহায়তা নিয়ে এসেছে প্রতিবেশী ভেনেজুয়েলা। সাহায্যের ঘোষণাও দিয়েছে জাতিসংঘ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে কলম্বিয়ার ৩২টি শহর। পরিস্থিতি মোকাবেলায় জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে সরকার। ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত বের করে আনতেই স্বস্তির নিঃশ্বাস। করতালিতে মুখর চারপাশ। .৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধারকারীদের প্রতিটি অভিযানে এমন আশা নিয়ে অপেক্ষা করছেন স্বজনরা। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কিনা চলছে সেই খোঁজ। কেউ অপেক্ষায় স্বজনদের জন্য, কেউ আবার সাহায্যের হাত বাড়িয়ে দিতে ছুটছেন উদ্ধারকারীদের সঙ্গে। ধ্বংসস্তূপ সরিয়ে জীবনের খোঁজে ঘণ্টার পর ঘণ্টা চলছে মরিয়া অভিযান। একের পর এক ভবন ধসে পড়ায় পশ্চিমাঞ্চল জুড়ে উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে কর্মীদের।
সেনাবাহিনী, জরুরি সেবা ও উদ্ধারকারী দল কাজ করছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয়। Son tremendos, mucho herido. আমরা খাবার ঘরে ছিলাম। কম্পন শুরু হলে মনে হয়েছিল অপেক্ষা করি, কিন্তু বুঝতে পারি এর তীব্রতা অনেক বেশি। আর 5 সেকেন্ড স্থায়ী হলে হয়তো কিছুই অবশিষ্ট থাকতো না। Los que puedan ayudar no solo a nosotros, sino de pronto a অনেকের কাছে এই উদ্ধার অভিযান এখনও স্বজনকে ফিরে পাবার শেষ আশার জায়গা। কালিতে ধসে পড়া একটি ভবনের নিচে স্ত্রীকে খুঁজছেন বাসিন্দা আন্দ্রেস বুরবানো। জরুরি কর্মীরা ধ্বংসাবশেষ সরিয়ে তার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। Mi apartamento era el 302. আমার অ্যাপার্টমেন্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমার স্ত্রী ভেতরে ছিলেন। আমরা এখনও তাকে উদ্ধার করতে পারিনি। তিনি বেঁচে আছেন কিনা জানি না। উদ্ধারকারীরা সেখানে পৌঁছানোর পথ পরিষ্কার করার চেষ্টা করছেন। No hemos podido rescatar a la señora. উদ্ধার অভিযানের পাশাপাশি বড় ধাক্কা লেগেছে দেশটির যোগাযোগ ব্যবস্থাতে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বিমানবন্দর, সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কিছু বিমানবন্দরের কার্যক্রম। রাজধানী বাগোতায় এল দার্দো আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন শত শত যাত্রী। পশ্চিমাঞ্চলীয় প্যারিরা ও কালিগামী একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত হয়েছে বহু ফ্লাইট। পরিস্থিতি মোকাবেলায় জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে কলম্বিয়া সরকার। ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিনের মাথায় বড় এই সংকটের মুখে নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ে কাজ করছে বিভিন্ন সরকারি সংস্থা। দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। সংস্থাটির উপমুখপাত্র ফারহান হক জানিয়েছেন, প্রয়োজন হলে কলম্বিয়াকে সহায়তায় প্রস্তুত রয়েছে সংস্থাটি। Following the 7.4 magnitude earthquake that struck Colombia this morning. এদিকে প্রতিবেশী ভেনেজুয়েলা থেকেও যাচ্ছে সহায়তা। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, কলম্বিয়ায় মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে সিমন বলিভার ব্রিগেডের উদ্ধারকারী দলও পাঠানো হচ্ছে। ইস্তেহাতুল মাহমুদ, স্টার নিউজ। প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত গাজা রুটম্যাপ বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমন অভিযোগ করেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 14 এই তথ্য জানিয়েছে। জ্যারেড কুশনার সরাসরি নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বয় তৈরি করা গাজা রুটম্যাপ ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন নেতানিয়াহু। কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আগে নেতানিয়াহু কঠোর নিরাপত্তার শর্ত চাপিয়ে দিচ্ছেন। নেতানিয়াহু কুশনারকে জানিয়েছেন, গাজা উপত্যকার সম্পূর্ণ অস্ত্রমুক্ত হবার আগ পর্যন্ত গাজা পরিচালনা বা পুনর্গঠনের কোনো প্রস্তাবে ইসরায়েল অনুমোদন করবে না। এই মতবিরোধ এমন এক ব্যবধানকে তুলে ধরছে যেখানে এক পক্ষ দ্রুত যুদ্ধ পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিচ্ছে, আর ইসরায়েল যে কোনো মূল্যে গাজার দখল ধরে রাখতে চাইছে। ভবিষ্যতে দর কষাকষির হাতিয়ার হিসেবে 1700 ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল। ইসরায়েল গণমাধ্যম হারেস জানিয়েছে, হামাসের হাতে কোনো ইসরায়েলি জিম্মি না থাকলেও ইসরায়েল ভবিষ্যৎ দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য শত শত ফিলিস্তিনি মরদেহ আটকে রেখেছে। দুটি অজ্ঞাত সূত্রের বরাতে হারেস জানায়, ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি ভবিষ্যতে কোনো ইসরায়েলি জিম্মি বা নিখোঁজ হলে কষাকষির জন্য এসব মরদেহ সংরক্ষণ করে রাখার পক্ষে মত দিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীও একই অবস্থান সমর্থন করছে। পত্রিকাটি জানিয়েছে, এসব মরদেহের বেশিরভাগই গাজা উপত্যকার ফিলিস্তিনিদের, যারা 2023 সালের 7 অক্টোবর পরবর্তী যুদ্ধে মারা গেছে। মরদেহগুলোর অধিকাংশই বেসামরিক ফিলিস্তিনিদের। তবে যেসব ফিলিস্তিনির লড়াইয়ে জড়িত থাকার প্রমাণ নেই, তাদের মরদেহ আটকে রাখার কোনো আইনগত ক্ষমতা ইসরায়েলের নেই। পশ্চিম তীরের গ্রামগুলোতে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের আক্রমণ, বাড়িঘরে অগ্নিসংযোগ প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত 24 জুলাই ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার সময় নিহত হন ফারুক রামাদান নামের এক ফিলিস্তিনি। ইসরায়েলিদের অস্ত্র কেড়ে নিয়ে ফিলিস্তিনিদের হাতে জাতীয় বীর হয়ে উঠেছিলেন তিনি। কয়েক সপ্তাহ পর নিহত সেই ফিলিস্তিনির বাড়ি বিস্ফোরক দিয়ে ধ্বংস করল ইসরায়েলি সেনারা। নাবলুসে ফারুক রামাদানের বাড়ি এভাবেই গুড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনীর তীব্র আক্রোশ ছিল তার উপর। গত 24 জুলাইয়ের ঘটনা। পশ্চিম তীরের বাসিন্দা ফারুক রামাদান এক অবৈধ বসতি স্থাপনকারীর অস্ত্র কেড়ে নিয়ে পাল্টা গুলি চালান। এতে 2 ইসরায়েলি হামলাকারীকে হত্যার পর তিনিও নিহত হন।
ফারুক রামাদানের মৃত্যুতেও রক্তপিপাসা মেটেনি ইসরায়েল সেনাদের। নাবলুসে ফিলিস্তিনি গ্রামে হামলা হলো, যার প্রধান লক্ষ্য রামাদানের বাড়ি। অভিযান চালিয়ে বেশ কয়েকটি পরিবারের সদস্যকে ঘর ছাড়তে বাধ্য করে তারা। এরপর বিস্ফোরক দিয়ে রমাদানের বাড়ি ধ্বংস করা হয়। একদিকে ফিলিস্তিনিদের জমি ছিনিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে উচ্ছেদ, নির্যাতন ও লাঞ্ছনার গল্পগুলো এখন স্থানীয় বাসিন্দাদের প্রতিদিনের জীবনের অংশ। বিভিন্ন এলাকায় পানির পাইপলাইন ধ্বংস করা হয়েছে। এছাড়া জর্ডান ভ্যালিতে কয়েকজন ফিলিস্তিনিকে আটকের খবরও পাওয়া গেছে। জেনিনের দক্ষিণে আনজা গ্রামে নির্মাণ অনুমতি না থাকার অভিযোগে প্রায় 20টি দোকান ও বাড়ি ভাঙতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বাড়িঘর ধ্বংস ও বসতি সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনায় সংকুচিত করা হচ্ছে। ইসরায়েল এখানে আরেকটা গাজা বানাতে চায়। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। এ সময় 1180-র বেশি ফিলিস্তিনি নিহত ও আটক করা হয়েছে প্রায় 25,000 মানুষ। শাহানুর ইসলাম, স্টার নিউজ। অধিকৃত পশ্চিম তীর চরম সংকটের পর্যায়ে পৌঁছে গেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। ইসরায়েলি দখলদারদের সহিংসতার রেকর্ড পর্যায়ে পৌঁছানোর পাশাপাশি ফিলিস্তিনি শাসন ব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করা হচ্ছে বলেও মন্তব্য করেছে এই সংস্থাটির তথ্য মতে 2026 সালে এখন পর্যন্ত দখলদারদের হামলা, উচ্ছেদ ও ধ্বংসযজ্ঞে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে প্রায় 3,800 জন। চলতি বছর প্রায় 1,500 সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে 2.5 শতাধিক সম্প্রদায়। 2024 সালের জানুয়ারি থেকে পশ্চিম তীরে ইসরায়েলিদের হামলা নির্যাতনে নিহত হয়েছে 174 ফিলিস্তিনি শিশু। সামরিক হেফাজতে রয়েছে আরও অন্তত 355 শিশু। তাদের প্রায় অর্ধেকেই করু অভিযোগ বা বিচার ছাড়াই আটক রাখা হয়েছে। জাতিসংঘ বলছে এ পরিস্থিতি অব্যাহত থাকলে পশ্চিম তীর দখলের আশঙ্কা বাড়বে। একই সাথে আরও দুর্বল হয়ে পড়বে দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। Gaza and regional tension. 17 বছর পর আবারও কনসুলার সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে ইসরায়েল ও ভেনেজুয়েলা। মঙ্গলবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার ও ফেলিক্স প্রেসেন্সিয়াস সাম্প্রতিক আলোচনার পর কনসুলার সেবা চালুর ঘোষণা দেন। 2009 সালে তৎকালীন প্রেসিডেন্ট হুগো চাভেজের আমলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ভেনেজুয়েলা। তবে চলতি বছরের জানুয়ারিতে নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র ক্ষমতাচ্যুত করার পর কারাকাস জেরুজালেমের সম্পর্কে নতুন সমীকরণ তৈরি হয়। জুনের ভূমিকম্পের পর ইসরায়েল ভেনেজুয়েলায় মানবিক সহায়তা পাঠালে সম্পর্ক আরও উষ্ণ হয়। দুই দেশ এখন জরুরি সহায়তা, পুনর্গঠন ও কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোচ্ছে। জাপান সাগর অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বুধবার ভোরে দেশটির পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরুর আগে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটল। বুধবার সকাল 6টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাটি শনাক্ত করে দক্ষিণ কোরিয়া। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে। আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার 11 দিনের যৌথ সামরিক মহড়া শুরুর কথা রয়েছে। প্রতি বছরের গ্রীষ্মে আনুষ্ঠানিক এই মহড়ার লক্ষ্য হল পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা। তবে পিয়ংইয়ং এ ধরনের মহড়াকে উত্তর কোরিয়ার হামলার প্রস্তুতি হিসেবে দেখে। অতীতেও দক্ষিণ কোরিয়ার মহড়ার আগে ও পরে পিয়ংইয়ং এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার শাসনামলের কর্মকর্তাদের মৃত্যুদণ্ডের রায়ে উল্লাস করছেন দেশটির বাসিন্দারা। উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে রাস্তায় নেমে আসেন উচ্ছ্বসিত মানুষ। আসাদ বিরোধী স্লোগানে মুখরিত হয় রাজপথ। সিরিয়ার পতাকা উড়িয়ে উল্লাস করেন তারা। বলেন, দীর্ঘ 14 বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলেন তারা। মঙ্গলবার বাশার আল আসাদের অনুপস্থিতিতে বিচার হয় ক্ষমতাচ্যুত নেতার। হত্যা, নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয় তাকে। একই রায় হয়েছে তার ভাই মাহের আল আসাদ ও সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতিফ নাজিবের বিরুদ্ধেও। নাজিবকে 2011 সালে আসাদের বিরুদ্ধে প্রথম বিক্ষোভের কেন্দ্র দেয়ায় দমন পীড়নের অন্যতম হোতা হিসেবে দায়ী করা হয়।
এই মুহূর্তটির জন্য আমরা 14 বছর ধরে অপেক্ষা করেছি। শুরুটা হয়েছিল আতিফ নাজিবকে দিয়ে, শেষ হবে শাসক গোষ্ঠীর সেই ছোট বড় সব দোসরদের বিচারের আওতায় আনার মধ্য দিয়ে। যারা সিরিয়ার মানুষকে নির্যাতন ও নিপীড়ন করেছে তাদের সবার একই পরিণতি হবে। শুরু থেকেই আমাদের ন্যায় বিচারের প্রতি আস্থা ও বিশ্বাস ছিল। কঙ্গো প্রজাতন্ত্রে ভয়াবহ আকার নিয়েছে ইবোলার সংক্রমণ। দেশটিতে এ রোগে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2000। মঙ্গলবার দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সরকারি হিসেবে এখন পর্যন্ত ইবোলায় আক্রান্ত হয়েছেন 4381 জন। এর মধ্যে মারা গেছেন 2011 জন, অর্থাৎ আক্রান্তদের প্রায় 46% মারা গেছেন। এখনও হাসপাতালে বা আইসোলেশনে আছেন 700-র বেশি রোগী। সুস্থ হয়ে ফিরেছেন 869 জন। দেশটির 5টি প্রদেশে ছড়িয়েছে এই সংক্রমণ। এর আগে ইতুরি প্রদেশেই সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। জাতিসংঘের কর্মকর্তা জুলিয়ান হার্ডনে জানিয়েছেন, গত 20 দিনের ইবোলায় মারা গেছেন প্রায় 1000 মানুষ। মে মাসে এই প্রাদুর্ভাব ঘোষণা করে কঙ্গো সরকার। এটি দেশটির ইতিহাসের সবচেয়ে বড় ইবোলা প্রাদুর্ভাব। বিশ্বে এর বড় প্রাদুর্ভাব ঘটেছিল 2014 সালে, 2016 সালের পশ্চিম আফ্রিকায়। মিশরের উত্তর পূর্বাঞ্চলীয় শহর ইমসালিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 17 জনের। মঙ্গলবার 2 পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও 31 জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামিয়ায় আল দাওয়াসে এলাকায় ঘটে দুর্ঘটনাটি। পিকআপ দুটির যাত্রীরা সবাই শ্রমিক ছিলেন। ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। স্বজনদের মরদেহ বুঝে নিতে হাসপাতালে ভিড় করেন নিহতদের স্বজনরা। স্বজনহারাদের কান্নায় সেখানে শুরু হয় শোকের মাতম। জনপ্রিয় পর্যটন এলাকা বালির কাছে ভয়াবহ আগুনের কবলে পড়েছে একটি যাত্রীবাহী ফেরি। বুধবার স্থানীয় সময় সকালে লম্বক প্রণালীতে এ ঘটনা ঘটে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত 30 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফেরিটিতে 130 যাত্রী ছিল। যাত্রীদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ। মাঠে নেমেছে অন্তত 200 উদ্ধারকর্মী। উদ্ধারকারীদের সংস্থা অনুযায়ী বালির পাদাংবাই বন্দর থেকে লম্বকের লেমবাস বন্দরের দিকে যাচ্ছিল KM পুতি ইসমাইল নামের এই ফেরিটি। আগুনের উৎপত্তি কিভাবে তা এখনও জানা যায়নি। আর মাত্র কয়েক ঘন্টা পরে বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। বুধবার ইউরোপের আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 2024 সালের পর এই প্রথম পূর্ণ সূর্যগ্রহণ হতে যাচ্ছে। কেবল ইউরোপ থেকেই এই বিরল ঘটনার সাক্ষী হওয়া যাবে। কোথাও কোথাও দেখা যাবে আংশিক গ্রহণ। পূর্ণ হোক কিংবা আংশিক, বিরল এই অভিজ্ঞতার স্বাদ নিতে ইউরোপ জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। স্পেনের বার্গোস সোলার এক্লিপস গ্লাসের দোকানগুলোতে পর্যটকদের ভিড়, কিন্তু বেশিরভাগ দোকানেই আর নেই সূর্যগ্রহণ দেখার বিশেষ এই চশমা। কারণ বুধবার আরও একবার পৃথিবীর বুক থেকে দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সূর্য, চাঁদ ও পৃথিবী এক সরল রেখায় এসে কয়েক মিনিটের জন্য অন্ধকারে ঢেকে দেবে পৃথিবীকে। দেখে মনে হবে যেন আস্ত সূর্যকে গিলে খেলো চাঁদ। আর মহাজাগতিক এই ঘটনা 1912 সালের পর প্রথমবারের মতো দেখা যাবে স্পেনের আইবেরিয়ান উপদ্বীপ থেকে। তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেখানে ভিড় করেছেন বহু মানুষ। আমাদের কাছে থাকা সব চশমা শেষ হয়ে গিয়েছে। অনেকেই আশাহত হচ্ছেন, তবে অন্য অনেক দোকানে এখনো থাকতে পারে। বিরল এই অভিজ্ঞতার স্বাদ নিতে স্পেনে জড়ো হওয়ার কথা প্রায় 60 লাখ মানুষের। দেশটির বিভিন্ন অঞ্চলে তৈরি করা হয়েছে 660টি নির্ধারিত ভিউইং সাইট। কোথায় গাড়ি রাখা যাবে, কোথায় ক্যাম্প করা যাবে, সবকিছুর জন্যই নেওয়া হয়েছে আলাদা ব্যবস্থা। বুধবার স্পেনের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা উঠতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তার উপর রয়েছে দাবানলের উচ্চ ঝুঁকি। ঝুঁকি কমাতে মোতায়েন করা হয়েছে 35,000-এর বেশি নিরাপত্তা ও জরুরি সেবাকর্মী। মাদ্রিদে খোলা হয়েছে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ। চোখের রেটিনার সুরক্ষা নিশ্চিতে স্পেন সরকার ও দেশটির ন্যাশনাল ব্লাইন্ড অর্গানাইজেশনের তৎপরতায় জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়েছে 20 লাখ সোলার এক্লিপস গ্লাস। সূর্যগ্রহণ দেখতে হাজার হাজার মানুষ পাহাড় ও বনে ছড়িয়ে পড়লে দাবানল বাড়তে পারে। এ কারণেই অঞ্চলটির বেশিরভাগ জায়গায় পাহাড়ের চূড়ায় যাওয়ার সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
স্পেনের পাশাপাশি আইসল্যান্ডেও চলছে বিশেষ প্রস্তুতি। এদিকে সূর্যগ্রহণকে ঘিরে বিশেষ প্রস্তুতি নিয়েছে নাসাও। সূর্যগ্রহণের সময় একটি WB-57 গবেষণা বিমান মেঘের ওপরে উঠে সূর্যের করোনা বা বাইরের বায়ুমণ্ডলের উচ্চ রেজুলেশনের ছবি তুলবে। স্পেনের জন্য এটাই শেষ নয়। আগামী বছর 2 আগস্ট আবারও দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ, যা হবে ইউরোপে একবিংশ শতাব্দীর সবচেয়ে দীর্ঘ পূর্ণ সূর্যগ্রহণ। এরপর 2028 সালের জানুয়ারিতে দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। ইফাতিরা, স্টার নিউজ। দর্শক, এই ছিল স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।